সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাই। দীর্ঘদিন করোনার কারণে আমরা অনলাইন ক্লাসে আছি তোমাদের সাথে। করোনার মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আর প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলোতে উপস্থিত থাকা এবং আওতায় থাকা, ভার্চুয়াল ক্লাসের আওতায় থাকা তোমাদের অত্যন্ত কর্তব্য। তো সেই ক্ষেত্রে আজকের অর্থনীতির ক্লাসে আমি শুরু করছি। প্রথমে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। উলেল শুভেচ্ছা তোমাদেরকে। ভালো থাকো। করোনার মধ্যে তোমরা যেন নিজেরা নিরাপদে থাকতে পারো এবং নিজের অভিভাবক মহলে নির্দেশ মতে চলো। আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাটিহাট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাদারি, চট্টগ্রাম। নিচে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। এই মোবাইল এবং ইমেল অ্যাড্রেসে প্রয়োজনে তোমরা যোগাযোগ করে ক্লাসগুলো সম্পর্কে জানতে পারো। তাছাড়া আমাদের ক্লাসগুলো যে অনলাইন পেজে প্রতিনিয়ত ভিডিও আকারে আপলোড করা হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। তাছাড়া আমার ক্লাসগুলো তুমি ইউটিউবে সার্চ করো, এই ক্লাসগুলো পাবে। তাছাড়া আমাদের যে কলেজের নিজস্ব একটি আমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের গ্রুপ রয়েছে, TNS গ্রুপ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, কাটিহাট মহিলা ইউনিভার্সিটি কলেজ, সেই গ্রুপের সদস্য হলো তুমি এই ক্লাসগুলো পাবে। তো এই ক্লাসগুলো করার জন্য তোমাকে আমি দেখার জন্য বারবার অনুরোধ করছি এবং সেই ক্লাসগুলো তোমরা বারবার দেখেই ক্লাসগুলো বোঝার চেষ্টা করবে। না বুঝতে মোবাইল নাম্বারে এবং ইমেইলে কথা বলতে পারো অথবা মেসেঞ্জারে কথা বলতে পারো। তো আজকে অর্থনীতির প্রথম পত্রের ক্লাস। অর্থনীতি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যৌথ ক্লাস হচ্ছে, কারণ সিলেবাসের সমন্বয় রয়েছে। এই কারণে যখন সিলেবাস আলাদা হয়ে যাবে তখন আমরা আলাদা আলাদাভাবে ক্লাস নেব। প্রথম ঘন্টা সময় 40 মিনিট। মনোযোগ আকর্ষণের একটি বিষয় রয়েছে। ক্লাসের পূর্বে কিছু ভিডিও অথবা চিত্র বা অন্য কোনো কিছু উপস্থাপন করে দেখাই, কারণ কোন বিষয়ে ক্লাস করতে চাই। এতে শিক্ষার্থীদের বোঝার জন্য, ক্লাসে মনোযোগী করার জন্য বিষয়টি নিয়ে আসি। তো আজকে আমি এখানে একটি ছবি দেখাচ্ছি। যে ছবিতে দেখা যাচ্ছে বিক্রেতা রয়েছে একজন, অনেকগুলো ক্রেতা আছে এখানে। তারা বিভিন্ন রকমের সবজি বিক্রি করছে। একইভাবে তারা এখানে ফলমূল বিক্রি করছে, সবজি আছে, বিভিন্ন রকমের বিক্রি করছে। বিক্রেতার সংখ্যা কম, ক্রেতার সংখ্যা বেশি। অর্থাৎ এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটি একটি বাজারের কাঠামো। বাজারে ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকলে, তবে কোন ধরনের বাজার, আমার অর্থনীতির অনেকগুলো বাজার রয়েছে, সে বাজারগুলোর মধ্যে যে বাজারে সাধারণত ক্রেতার সংখ্যা এক বা স্বল্প সংখ্যা থাকে সেগুলো আমরা বলে থাকি কোন ধরনের বাজার, একচেটিয়া বাজার। তো এখানে একচেটিয়া বাজারের একটি প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি যে একজন বিক্রেতা অনেকগুলো ক্রেতা রয়েছে। তাই আজকের বিষয়টা হবে আমাদের একচেটিয়া বাজারের। তো আজকের পাঠে বিষয়টা আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে বাজার কি, একচেটিয়া বাজারের দীর্ঘকালীন ভারসাম্য আলোচনা করো। তো দীর্ঘকালীন ভারসাম্য, আমরা স্বল্পকালীন ভারসাম্য ইতিমধ্যে শেষ করেছি। আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেছে। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন, দীর্ঘকালীন শেষ করেছি। আজকের ক্লাসে আমাদের বাজারের শেষ ক্লাস। বাজার থেকে আমরা বেরিয়ে যাব চতুর্থ অধ্যায় থেকে, আবার পরবর্তীতে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। আজকের এই ক্লাসটি আমাদের এই চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাস। বাজার কি, একচেটিয়া বাজারের দীর্ঘকালীন ভারসাম্য আলোচনা করো। তবে এই ভারসাম্য আমরা আলোচনা করব
অস্বাভাবিক মুনাফায়, কারণ একচেটিয়া বাজারে একচেটিয়া কারবারি কখনো ক্ষতি স্বীকার করে ব্যবসা করে না বা উৎপাদন করে না, আবার স্বাভাবিক মুনাফায় উৎপাদন করে না, তো সর্বদা সে অস্বাভাবিক মুনাফায় উৎপাদন করে। তাই আমাদের এখানে অস্বাভাবিক মুনাফায় ভারসাম্যের বিষয়টাই আজকের আলোচনায় আলোচিত হবে। তো আমরা এবার আসি শিকন ফল। আমরা এই বাজার যে আলোচনা করব, সে বাজার আলোচনা থেকে আমরা কি পাঠ লাভ করব, কি আউটকাম আসবে, আমাদের ফলাফল আসবে, সে বিষয়ে আমরা শিকন ফলগুলো দেখাচ্ছি। শিকন ফলে আমরা প্রথমে একচেটিয়া বাজার সম্পর্কে বলতে পারবে, যে একচেটিয়া বাজার কাকে বলে তাকে বলতে পারবে, বা একচেটিয়া বাজারের সংজ্ঞা বলতে পারবে। 2, চিত্রের সাহায্যে একচেটিয়া বাজারে ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে। চিত্রের সাহায্যে তুমি একচেটিয়া বাজারে ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে। তো 3, একচেটিয়া বাজারে ভারসাম্যের চিত্র অঙ্কন করতে পারবে। একচেটিয়া বাজারে ভারসাম্যের চিত্র অঙ্কন করতে পারবে। একচেটিয়া বাজারে ভারসাম্যের চিত্র আমরা আগেও অঙ্কন করেছি এখানে। এখন একচেটিয়া বাজারের মোট আয়, মোট ব্যয়, ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ণয় করতে পারবে। তাহলে একচেটিয়া বাজারের মোট আয়, মোট ব্যয়, মুনাফা, ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ণয় করতে পারবে। এই বিষয়গুলো আমরা আজকে শিকন ফল থেকে আলোচনা হবে এবং সেগুলো আমরা এখান থেকে লাভ করতে পারব। সংজ্ঞা, একচেটিয়া বাজারের সংজ্ঞা: যে বাজারে একটি নিকট বিকল্পহীন দ্রব্য একজন বিক্রেতা বা একক বিক্রয় প্রতিষ্ঠান অসংখ্য ক্রেতার মধ্যে বিক্রয় করে তাকে একচেটিয়া বাজার বলে। তাহলে যে বাজারে একটি নিকট বিকল্পহীন দ্রব্য একজন বিক্রেতা বা একক বিক্রয় প্রতিষ্ঠান অসংখ্য ক্রেতার মধ্যে বিক্রয় করে তাকে একচেটিয়া বাজার বলে। আমরা সহজ ভাষায় বলতে পারি, যে বাজারে বিক্রেতা একজন, ক্রেতা অসংখ্য, তাকেই একচেটিয়া বাজার বলে। তাহলে বাজারে বিক্রেতা কয়জন? বিক্রেতা একজন, ক্রেতা থাকবে অসংখ্য। তাহলে সেই বাজারটাকে বলা হবে একচেটিয়া বাজার। আর দ্রব্যটি থাকবে নিকট বিকল্পহীন দ্রব্য। নিকট বিকল্পহীন দ্রব্য সম্পর্কে আগেও বলেছি ক্লাসগুলোতে, আজকেও আবার বলে থাকি, যে দ্রব্যে সাধারণত বিকল্প খুঁজে পাওয়া যায় না। যেমন তুমি লবণের বিকল্প কি খুঁজে পাবে? তরকারিতে যেখানে লবণের প্রয়োজন সেখানে লবণ ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। মরিচের বিকল্প, মরিচের গুঁড়ার বিকল্প তুমি কি পাবে? মরিচের গুঁড়ার মরিচের বিপদে মরিচে ব্যবহার করতে, গুঁড়া বড় ব্যবহার করো আর গোটা ব্যবহার করো। তো মরিচের বিকল্প মরিচে, হলুদের বিকল্প হলুদে। অর্থাৎ এটার কোনো নিকট বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বিকল্প দ্রব্যগুলো যখন একজন বিক্রেতা বা একক বিক্রেতা প্রতিষ্ঠান বাজারে অসংখ্য ক্রেতার মধ্যে বিক্রয় করে তাকে একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট বলে। তো এই বাজারের এখন আমরা দেখি একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। যে সত্য বা বৈশিষ্ট্য: একজন মাত্র বিক্রেতা। বিক্রেতা কয়জন? একজন বিক্রেতা বা একক বিক্রয় প্রতিষ্ঠান। একজন বিক্রেতা বা একক বিক্রয় প্রতিষ্ঠান। যদি বাংলাদেশে শুধু মনে কর লিভার ব্রাদার্সে শুধু সাবান বিক্রি করত আর অন্য কোনো কোম্পানি সাবান উৎপাদন না করত, তাহলে এই লিভার ব্রাদার্সে হতো একমাত্র বিক্রেতা সাবানের এবং সেই একমাত্র বিক্রেতা প্রতিষ্ঠান। অসংখ্য ক্রেতা রয়েছে অসংখ্য। বিকল্পহীন দ্রব্য, আমরা আগে বলছি বিকল্পহীন দ্রব্য, যে দ্রব্যে সাধারণত নিকট বিকল্প পাওয়া যায় না, ওই দ্রব্যটাই তোমাকে ব্যবহার করতে হবে। যেমন রবি সিম ব্যবহার না করলে গ্রামীণ সিম ব্যবহার করতে পারো। এখানে বিকল্প দ্রব্য খুঁজে পাওয়া যাচ্ছে। তুমি শার্ট না পরলে গেঞ্জি পরতে পারো, শাড়ি না পরলে 3 পিস পরতে পারো। তাহলে এগুলো বিকল্প পণ্য তুমি খুঁজে পাও। কিন্তু তুমি যদি আমি বলি, যে কথা আগে বলেছিলাম, লবণের বিকল্প তুমি খুঁজে পাবে। লবণের পরিবর্তে তোমাকে লবণেই ব্যবহার করতে হবে। সুতরাং এই জন্য নিকট বিকল্পহীন দ্রব্য। বিক্রেতা পণ্যের দাম নির্ধারণ করে। বিক্রেতা পণ্যের বিক্রেতার দাম নির্ধারণ করবে। বিক্রেতা যখন যা দামে বিক্রি করতে চায় সেই দামে সে বিক্রি করবে। বিক্রেতা পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে।
পণ্যের কী পরিমাণ বাজারে বিক্রি করবে, করতে আনবে, সেটা বিক্রেতার উপর নির্ভর করে। বিক্রেতা কখনো বেশি পরিমাণ পণ্য বাজারে নিয়ে আসতে পারে বিক্রি করার জন্য, কখনো কম নিয়ে আসতে পারে, এবং সেটি মজুত করে রাখে, যখন যা খুশি তখন তা বাজারে বিক্রি করতে হবে। আর এখানে নতুন কোনো বিক্রেতা বাজারে প্রবেশ করতে পারে না। এখানে বাজারের মধ্যে নতুন কোনো বিক্রেতা বা বিক্রয় প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। আর কোনো দোকানদার এখানে আসি ব্যবসা করার কোনো সুযোগ নেই। আছে শুধু যে প্রথমে যিনি ব্যবসা শুরু করেছেন তিনিই থাকবেন, আর অসংখ্য ক্রেতা থাকবে। ভারসাম্যের প্রকারভেদ, এখানে ভারসাম্যের প্রকারভেদ এক প্রকারেই, কারণ অস্বাভাবিক মুনাফায় ভারসাম্য, আর কোনো ভারসাম্য হবে না, কারণ আমরা স্বল্পকালীন ভারসাম্যগুলোকে তিনভাবেই দেখেছি: অস্বাভাবিক মুনাফায় ভারসাম্য, স্বাভাবিক মুনাফায় ভারসাম্য, ক্ষতি শিকার অবস্থায় ভারসাম্য। কিন্তু একচেটিয়া কারবারি দীর্ঘকালীন সময়ে শুধু অস্বাভাবিক মুনাফায় ভারসাম্য অর্জন করে, সেই স্বাভাবিক মুনাফা বা ক্ষতি শিকার অবস্থায় উৎপাদন কার্য বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে না। ভারসাম্যের সত্য, ভারসাম্যের সত্যে প্রয়োজনীয় সত্য বা নেসেসারি কন্ডিশন। এমআর ইজ ইকুয়াল টু এমসি। এমআর কি? মার্জিনাল রেভিনিউ সমান মার্জিনাল কস্ট। মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয়, মার্জিনাল কস্ট মানে প্রান্তিক খরচ। এই প্রান্তিক আয় কাকে বলে, প্রান্তিক খরচ কাকে বলে, প্রত্যেকটি ক্লাসে আমি বলে থাকি। আজকেও আবার একটু বলি, অতিরিক্ত এক একক দ্রব্য বেশি বিক্রি করলে অতিরিক্ত যে আয় হয় তাকে প্রান্তিক আয় বলে। আর অতিরিক্ত এক একক দ্রব্য বেশি উৎপাদন করলে অতিরিক্ত যে খরচ হয় তাকে প্রান্তিক খরচ বলে। আর প্রয়োজনীয় সত্য হিসাবে নেসেসারি কন্ডিশনে এমআর ইজ ইকুয়াল টু এমসি। তো এমআর ইজ ইকুয়াল টু এমসি কোথায় সমান হবে সে বিষয়টা একটু বলি। যেখানে দেখবা এমআর রেখা এমসি রেখা পরস্পরকে ছেদ করেছে, যেখানে এমআর রেখা এমসি রেখা পরস্পরকে ছেদ করেছে, সেইটাই হবে আমার কি, এই এমআর ইজ ইকুয়াল টু এমসি। এমআর রেখা এমসি রেখা যেখানে ছেদ করবে সেখানে এমআর ইজ ইকুয়াল টু এমসি হবে। দ্বিতীয়, পর্যাপ্ত সত্য বা সাফিসিয়েন্ট কন্ডিশন। এমআর রেখা এমসি রেখাকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বগামী। শুধু এমআর রেখা এমসি রেখাকে ছেদ করলে হবে না, ছেদের একটি সত্য আছে। সত্যটা কি? এমআর রেখাটা এমসি রেখাকে নিচ থেকে ছেদ করে উঠবে, ছেদ করে উপরের দিকে উঠবে। বুঝতে পারছো? তাহলে এমআর রেখা এমসি রেখাকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বগামী হবে। এই দুটো সত্য যে বিন্দুতে দেখানো হবে সেই বিন্দুটাই হবে আমার ভারসাম্য বিন্দু। মনে রাখতে হবে, ভারসাম্যের সত্য দুটো যে বিন্দুতে দেখানো হয় তাকে ভারসাম্য বিন্দু বলে। তাহলে এখানে তুমি একটা কথাও জানতে পারো যে ভারসাম্য বিন্দু কাকে বলে। তাহলে আমরা জানতে ভারসাম্যের যে সত্যগুলো, ভারসাম্যের সত্যগুলো কি? প্রয়োজনীয় সত্য এমআর ইজ ইকুয়াল টু এমসি, পর্যাপ্ত সত্য এমসি রেখা এমআরকে নিচ থেকে ছেদ করে, এমআর রেখা এমসি রেখাকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বগামী। এই দুটো সত্য যে বিন্দুতেই দেখানো হবে, যে বিন্দুতে আমরা পাবো বা পালিত হবে, সেই বিন্দুটা আমার ভারসাম্য বিন্দু চিহ্নিত হবে, সেটাকে আমরা ভারসাম্য বিন্দু বলবো। এখন আমরা চিত্রের সাহায্যে এটা অস্বাভাবিকভাবে ভারসাম্যটা দেখায় চিত্রের সাহায্যে। যে আমাদের এখানে লম্ব অক্ষের দিকে আমাদের দেখাচ্ছে আরসিপি, রেভিনিউ কস্ট প্রাইস, আয় ব্যয় দাম, আর ভূমি অক্ষের দিকে কিউটিওয়াই কোয়ান্টিটি, পরিমাণ, বিক্রির পরিমাণ বা উৎপাদনের পরিমাণ। এটা মূল বিন্দু। আমরা এখন একটা এআর রেখা আঁকছি। এই রেখাটা হচ্ছে এআর রেখা বা পি রেখা বা ডিডি রেখা। এআর রেখা মানে গড় আয় রেখা, গড় আয় রেখা বা দাম রেখা, প্রাইস লাইন বা ডিমান্ড কার্ভ। এটা ডান দিকে নির্মাণী একচেটিয়া কারবারির ফার্মের গড় আয় রেখা, দাম রেখা, চাহিদা রেখা একই রেখা, 3 in 1। মনে রাখতে হবে এই রেখার যেটা চাহিদা রেখা এটাই গড় আয় রেখা, এটা দাম রেখা। এই জন্য এটাকে 3 in 1 বলা হয়। এটা মনে রাখতে হবে যে এআর রেখা সমান দাম রেখা সমান চাহিদা রেখা। এআর রেখার নিচে আমাদের এমআর রেখা অবস্থান করবে। এইখানে এটা এমআর রেখা, এটা এমআর রেখা, এটা এমআর রেখা। এখন এই এমআর রেখাকে ছেদ করে নিচ থেকে এরকমভাবে ছেদ করে একটি রেখা তুলবো, সেটা হবে আমার এমসি রেখা। দেখো এমসি রেখা, এর আগে আমি এসি রেখাটা অঙ্কন করে নিলাম, এলএসি, দীর্ঘকালীন গড় খরচ রেখা। কারণ এই রেখাটাকে
এই এসি রেখারও সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখাটা উঠবে। এখানে দুটো সত্য আছে। তাহলে এই এমসি রেখাটা যখন আমরা তুলবো, আঁকবো, তখন এটাকে এই এমআর রেখা নিচ থেকে তুলবো, আবার এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে তুলবো। কি মনে পড়তেছে কি বললাম? যে এসি রেখাটা এমসি রেখাকে আঁকবো কিভাবে, সেটা এমআর রেখার নিচ থেকে ছেদ করে উপরের দিকে তুলবো। তোলার সময় এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে উঠবে। এসি রেখার সর্বনিম্ন বিন্দু কিভাবে আমরা বের করব? আমরা আগেই বলেছি, এটার যে বিন্দুতে সাধারণত এটা ঢাল বা স্লোপ শূন্য থাকে, সেটাকে আমরা সর্বনিম্ন বিন্দু বলি। তো তুমি সেটা এখন বুঝবে না, তো তোমাদেরকে বোঝা সহজের জন্য আমি এটাকে যদি একটা পাত্র মনে করি, মনে করো পানির পাত্র, এখানে পানি রাখবো বা মার্বেল রাখবো, তো পানিগুলো কোথায় থামবে? পানি কি এখানে থামবে? মার্বেল কি এখানে থামবে? থামবে না। এখানে থামবে? থামবে না। কোথায় থামবে? আনুমানিকভাবে এই জায়গাতেই থামবে। অতএব যেখানে থামবে বলে তোমার মনে হচ্ছে পানি বা মার্বেলটা, সেটাই হবে এসি রেখার সর্বনিম্ন বিন্দুটা মনে রাখতে হবে। এই সর্বনিম্ন বিন্দু দিয়ে আর এমআর রেখা নিচ থেকে সেট করে এসি রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে আমরা এমসি রেখাটা অঙ্কন করব। এখন অঙ্কন করতে চাচ্ছি, এটা সর্বনিম্ন বিন্দু দিয়ে ঊর্ধ্বগামী হলো। এখন এই বিন্দুটা দেখতেছো তুমি, যেখানে আমি এখানে এমসি রেখাটাকে এলএমসি দীর্ঘকালীন গড় প্রান্তিক খরচ রেখা, এলটা লং রানের জন্য বোঝানো হয়েছে। তো এখন এই যে এমসি রেখা এমআর রেখা পরস্পরকে ছেদ করছে, কোথায় ছেদ করছে? এই বিন্দুতে। আবার এটা এমআরকে নিচ থেকে ছেদ করে উঠেছে, এই এমআর রেখাটাকে নিচ থেকে ছেদ করে উঠেছে। কোন বিন্দুতে? এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি সমান হবে। এমআর এই জন্য বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি সমান হবে। এইটাই হবে আমার ভারসাম্য বিন্দু। এই ইকুইলিব্রিয়ামের ভারসাম্য বিন্দু। এখন ভারসাম্য বিন্দু বরাবরই আমরা একটা রেখা টানবো, যেটা ভূমি অক্ষের সাথে সংযুক্ত করে একেবারে দাম রেখা পর্যন্ত বা গড়ায় রেখা পর্যন্ত বা চাহিদা রেখা পর্যন্ত রেখাটা টান দিলাম। টানে দেওয়ার পরে সেটা এই যে এয়ার রেখা বা দাম রেখা বা চাহিদা রেখা, এখান থেকে টান দিয়ে এখানে যে মানটা বের হবে, সেটা দামের পরিমাণও হবে, গড়াইয়ের পরিমাণ হবে এবং চাহিদার পরিমাণও হবে। এখন দিলাম টান, এখানে একটা বিন্দু পয়েন্ট করলাম, এস বিন্দু দিলাম, এস বিন্দুকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে পি বিন্দু দিলাম। এখানে আমি যেহেতু আমাদের দামের দরকার, প্রথমে এটা দাম কত হলো? অপিবার। এই ভারসাম্য দাম অপিবার, ভারসাম্য চাহিদাও অপিবার, ভারসাম্য গড়ায়ও অপিবার। তাহলে পরিমাণ কত? এখানে পরিমাণে কিউ পরিমাণ, বিক্রির পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, ভারসাম্য বিক্রির পরিমাণ বা উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ, যাই বলি আমরা। তো আমাদের এখন মুনাফা বের করার জন্য আমাদের এসি রেখাটাকে, এই যে এস কিউ রেখা এসি রেখাকে এই বিন্দুতে ছেদ করেছি। এই বিন্দু থেকে একটা রেখা আমরা এদিকে টান দেবো গড় খরচের পরিমাণ বের করার জন্য। এখানে একটা বিন্দুর নাম দিলাম টি বিন্দুকে টান দিয়ে এখানে এখানে দিলাম সি বিন্দু। তাহলে হলো এসিটি, এইখান থেকে এসি রেখা থেকে এলএসি থেকে টান দিলাম, এটা হলো আমার গড় খরচের পরিমাণ। ওসি হচ্ছে আমার গড় খরচ, ওপি হচ্ছে গড় আয়। তাহলে এইখানের যে খরচ, এইখানের যে জায়গাটা পিজি কিউটি, এই যে একটা ক্ষেত্র সৃষ্টি হলো, এই ক্ষেত্রটার পরিমাণে হবে আমার সুপার নর্মাল প্রফিট বা মুনাফা। এখানে শেড করে দিচ্ছে, এটা হচ্ছে এই সুপার নর্মাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা। তাহলে আমাদের এখন চিত্রের পরিচিতি আমরা দিচ্ছি। চিত্রের লম্ব অক্ষে আয় ব্যয় দাম, RCP রেভিনিউ কস্ট প্রাইস, ভূমি অক্ষে কোয়ান্টিটি বিক্রয়ের পরিমাণ বা উৎপাদন পরিমাণ দেখানো হয়েছে। চিত্র বিশ্লেষণে আমরা চিত্রে বিন্দুটা কি? বিন্দু ভারসাম্য বিন্দু, কারণ বিন্দুতে ও কিউ বার উৎপাদনে এমআর ইকুয়াল টু এমসি, আবার 2 এমসির এক এমআরকে নিচ থেকে ছেদ করে ঊর্ধ্বগামী। এখন আমরা হলো ভারসাম্যের সত্য হলো মুনাফা নিয়ে টিআর, মোটায় টোটাল রেভিনিউ পি ইন্টু কিউ, ওপি ইন্টু কিউ, যে পি ও কিউ মোট ব্যয় টিসি, পি ইন্টু কিউ, এখানের পি এখানের কিউ এখানের কিউ, দেখতে একই মনে হলো, পরিচয়ের মধ্যে পার্থক্য আছে। এখানের পি হচ্ছে প্রতি একক দ্রব্যের বিক্রয় মূল্য বা
গড় আয়। আর এখানে হচ্ছে যে বিক্রয়ের পরিমাণ। আর এখানে কি হচ্ছে প্রতি একক দ্রব্যের উৎপাদন খরচ, প্রতি একক দ্রব্যের উৎপাদন ব্যয় বা গড় ব্যয়। কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে ওসি ইন্টু ও কিউ, আমার চিত্রে দেখলে আমরা বুঝবো সিও কিউটি, সিও কিউটি, সিও কিউটি। এখন আমার মুনাফার পরিমাণ, প্রফিট টিআর মাইনাস টিসি, মোট আয় থেকে মোট ব্যয় বাদ, পিও কিউই থেকে সিও কিউ টি বাদ দিলে আমার কি থাকে, পিসিটিএ সুপার নর্মাল প্রফিট। এটা আমরা যদি আবার আগের তালিকার দিকে যাই তাহলে আমরা এখানে দেখব এই যে পিসিটিএস, এই সুপার নর্মাল প্রফিট পিসিটিএস আসে সামনে। আমরা এবার আমরা একটা দলীয় কাজের জন্য একটা উদ্দীপক রেডি করেছি। আমরা আগের পূর্ব চিত্রটাকে আবার নিয়ে আসছি, যে পূর্ব চিত্রটা আমরা আবার এখানে দেখাচ্ছি। তবে এখানে কিছুটা সংশোধন করেছি, আমি সংশোধন করে উদ্দীপকের কাজটা দিয়েছি। সেই চিত্রটাতে এখানে এখন এই যে দামটা, এখন এই যে এখানে আমরা টান দিলাম এই বিন্দুকে, এই দামটা এখন বসালাম কত, সংখ্যা বসা দিয়েছি 20, আগে ছিল এখানে পি, কারণ এখানে মান বের করবে এখানে। তারপর আমার উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ 100, এখানে আমরা সেটা দিয়েছি। তারপর খরচের পরিমাণ বের করার জন্য টি বিন্দু থেকে টান দিয়ে খরচের পরিমাণ দেখালাম কত, 15। এ হচ্ছে আমার, তাহলে এখানে সুপার নর্মাল প্রফিটের বিষয়টা আবারও আছে। সুপার নর্মাল প্রফিট আমি এখানে তো দেখাইতে পারি। এখন আমার গড় আয় হচ্ছে 20, গড় খরচ 15, তাহলে গড় মুনাফা কত হচ্ছে, 20 থেকে 15 বাদ দিলে 5, গড় মুনাফা 5। মোট মুনাফা কত হবে, এই 100কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 500। এখানেও আমরা মুনাফার পরিমাণ বলতে পারি, তবে আমরা সে বিষয়টা পরবর্তীতে এখানে একটা দেখাচ্ছি আমাদের। এটা লাগবে না আমাদের পরিবর্তনশীল ব্যয়ের, পরিবর্তনশীল ব্যয়টা আমার এখানে প্রয়োজন নেই। দলীয় কাজের প্রশ্নগুলো আমরা দেখাচ্ছি। এবার চিত্রটি কোন বাজারকে সমর্থন করে ব্যাখ্যা করতে বলা হচ্ছে, সেটা কোন বাজারকে সমর্থন, চিত্রটা কোন বাজারকে সমর্থন করে। চিত্রটা আমরা সাধারণত এখানে দেখি বাজারটা কি কোন বাজার, একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার কেন, একচেটিয়া বাজারে কিছু বৈশিষ্ট্য আমাদের মনে আছে। এই বাজারে সাধারণত বিক্রেতা একজন, ক্রেতা অসংখ্য, চাহিদা রেখা, দাম রেখা এবং গড় আয় রেখা ডান দিকে নিম্নগামী, অনেকগুলো এখানে বিষয় তোমরা চিহ্নিত করতে পারো। তারপর চিত্রে ভারসাম্য বিন্দু চিহ্নিত করো, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। চিত্রে ভারসাম্য বিন্দু চিহ্নিত করতে বলছে, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, উদ্দীপকের মোট আয়, মোট ব্যয়, মুনাফা, মোট মুনাফা বের করার কথা বলা হয়েছে প্রশ্নে। এগুলো আমরা বের করে দেখাবো। উদ্দীপকের কি, মোট আয়, মোট ব্যয়, মোট মুনাফা বের করতে বলা হয়েছে। তারপর উদ্দীপকের গড় আয়, গড় ব্যয়, গড় মুনাফা বের করতে বলা হয়েছে। আমরা সেইটাও বের করে দেখাবো। উদ্দীপকে কোন ধরনের মুনাফা অর্জিত হয়েছে ব্যাখ্যা করো। এ হচ্ছে এই 5টা প্রশ্নের সলিউশন আমরা দিচ্ছি। দলীয় কাজের সমাধান, দলীয় কাজের সমাধান দিচ্ছি। 1 নং প্রশ্নের উত্তর আমরা চিত্রটা সামনে নিয়ে আসছি, উত্তরটা নিচের দিকে দেখো। এটা আগেও বলেছি আমরা, চিত্রটি একচেটিয়া বাজারকে সমর্থন করে। এটা একটি একচেটিয়া বাজারের চিত্র, কারণ এই বাজারের বিক্রেতা একজন, ক্রেতা অসংখ্য। এখন প্রশ্ন হচ্ছে চিত্র দেখে তুমি কিভাবে বলবে, চিত্র দেখে মনে রাখতে হবে একচেটিয়া বাজারের গড় আয় রেখা, দাম রেখা, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, তার নিচে ডান দিকে নিম্নগামী থাকে এবার রেখা। এই বিষয়টা মনে রাখলেই তুমি
একচেটিয়া বাজারকে চিনতে পারবে চিত্র থেকে। সংজ্ঞাতে বর্ণনা করতে গেলে হয়তো বলতে পারো যে এটি একচেটিয়া বাজারে, এখানে একজন মাত্র বিক্রেতা, ক্রেতা অসংখ্য। তাহলে এখানে আমরা 1 নং প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। 2 নং প্রশ্নে আসি আমরা। 2 নং প্রশ্নের এই চিত্রটা আমরা এখানে নিয়ে আসি। 2 নং প্রশ্নে কী ছিল, যে চিত্রের ভারসাম্য বিন্দু চিহ্নিত করার কথা বলা হয়েছিল। আমরা চিত্রের ভারসাম্য বিন্দু, এখানে দেখো এই ভারসাম্য বিন্দুটা কি, চিত্রের ভারসাম্য বিন্দু ই। কারণ কি, এখানে যে এ এম আর রেখা, এ এম সি রেখা পরস্পরকে ছেদ করেছে। ছেদ করার কারণে এখানে এই বিন্দুতে এম আর ইজিক্যাল টু এম সি সমান। আবার এম সি রেখা এম আর কে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, এই কারণে এটা ভারসাম্য বিন্দু। বুঝতে পারছো? ভারসাম্য বিন্দু আগেও বলেছি, এখানেও দেখাচ্ছি, এখানে ভারসাম্য বিন্দু এটি। তাহলে আমাদের ঊর্ধ্বগামী হয়েছে ভারসাম্য বিন্দু আমরা বের করেছি। এখন ভারসাম্য দাম কত হলো? ভারসাম্য দাম হলো যে আমার 20, ভারসাম্য পরিমাণ কত 100। যদি বলা হয় ভারসাম্য চাহিদা কত, এখানে 20। যদি বলা হয় যে ভারসাম্য গড় আয় কত বা গড় আয় কত, 20। এখানে যদি বলা হয় যে গড় খরচের পরিমাণ কত, 15। হ্যাঁ, এখন আমরা সে 2 নম্বর শেষ করছি, আমরা 3 নম্বরে আসি। 3 নং প্রশ্নে কি বলা ছিল? 3 নং প্রশ্নে আমরা আসি যে এখান থেকে মুনাফার পরিমাণ আমরা বের করতে চাচ্ছি, মোটায় বের করব। মোটায় পি ইন্টু কিউ। এখানে পি কত 20, কিউ কত 100। 20 আর 100 গুণ করলে আমাদের মোটা হয়ে যাবে, 20 আর 100 গুণ করলে 2000। মোট খরচ কত হবে? এই গড় খরচ 15, 15কে 100 দিয়ে গুণ করলে মোট খরচ হবে 1500, 1500। তাহলে মোট আয় থেকে মোট খরচটা তুমি বাদ দাও, 2000 থেকে 1500 বাদ দাও, কত থাকবে? 500। এই 500 হলো আমার মোট আয়, মোট মুনাফা। মোট আয় না, মোট মুনাফা। তাহলে আমরা চিত্র থেকে ওইখান থেকে সেটা জিনিসটা দেখতে পাচ্ছি, মোট মুনাফা। এই যেখানে এটা মোট মুনাফার পরিমাণ, এটাই সুপার নরমাল প্রফিট। সুপার নরমাল প্রফিট। আমরা পরবর্তী প্রশ্নে আসি। 4 নং প্রশ্নের উত্তরে আমরা প্রশ্নটা নিয়ে 4 নম্বর উত্তরে কি আছে, এবার আমাদের গড় আয়ের পরিমাণ বের করে। গড় আয় আমি এখানে দেখতে পাচ্ছি, গড় আয় রেখা থেকে, এই যে এই রেখাটা আমার গড় আয় রেখা, এই রেখা থেকে এখান থেকে টান দিয়ে যে মানটা আমরা পেয়েছি, এটা আমার গড় আয়। গড় আয় কত 20। অথবা এই মোট আয়কে আমরা বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলেও গড় আয় পাওয়া যাবে। এই গড় আয় সমান এআর বাই, এআর হলো টিআর বাই কিউ। টিআর মানে মোট আয় বাই মোট আয়কে উৎপাদনের বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ। 2000কে 100 দিয়ে ভাগ 20, অথবা সরাসরি চিত্র থেকে 20 বলে দিতে পারি। সেভাবে আমাদের গড় ব্যয়, মোট আয়কে আমি মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব, সেটাই গড় আয়, গড় ব্যয়। তাহলে গড় ব্যয় কি হলো? মোট আয়, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা মোট ব্যয় কত? এই 100 আর 15 গুণ করলে আমার 1500, 1500 100 দিয়ে গুণ করলে 15, অর্থাৎ এখানে আমার 15 হলো আমার গড় ব্যয়। তাহলে গড় মুনাফা কত হবে? মোট মুনাফাকে ভাগ করতে পারো, মোট মুনাফাকে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে 5। অথবা এখানেও বলতে পারো তুমি 20 থেকে 15 গেলে 5, এই 5টাও, এটা যদি গড় আয়, এটা গড় ব্যয়। তাহলে গড় আয় থেকে গড় ব্যয় এটা বাদ দিলেও তো হয়ে যায় আমার গড় আয় থেকে গড় ব্যয় বাদ। তো 20 থেকে 15টা বাদ দিলে কত হলো? 5। এই 5টাও আমার কি গড় আয়, গড় মুনাফা, গড় মুনাফা। সর্বশেষ প্রশ্ন আমার 5 নম্বর কি ছিল আমার? উদ্দীপক কোন ধরনের মুনাফা অর্জিত হয়েছে? উদ্দীপকে আমাদের কোন ধরনের মুনাফা অর্জিত হয়েছে? উদ্দীপকে আমি এখানে বলি, উদ্দীপকে আমাদের অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। কারণ উদ্দীপকে আমাদের অস্বাভাবিক মুনাফা অর্জিত হওয়ার কারণ কি? অস্বাভাবিক মুনাফা সত্য কি? ফার্মের মোট আয়টা যদি মোট ব্যয় থেকে বেশি থাকে, অথবা গড় আয় যদি গড় ব্যয় থেকে বেশি থাকে, তখন সেই ক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়, সুপার নরমাল প্রফিট অর্জিত হয়। তাইলে এখানে মোট আয় হচ্ছে 2000, মোট ব্যয় 1500। তাহলে মোট আয়টা মোট ব্যয় থেকে বেশি, অথবা গড় আয় 20, গড় ব্যয় 15, গড় আয়টা গড় ব্যয় থেকে বেশি। অতএব এখানে
কি অস্বাভাবিক মুনাফা বা সুপার নর্মাল প্রফিট অর্জিত হয়েছে। এখানে অস্বাভাবিক মুনাফা সুপার নর্মাল প্রফিট অর্জিত হয়েছে, মনে রাখতে হবে যে তাইলে সত্যগুলো। আমাদের বাড়ির কাজে আমরা একচেটিয়া বাজারে ক্ষতি শিকার অবস্থায় ভারসাম্য, এটা বোধহয় ক্লাস হয়ে গেছে, আমরা গাড়ির কাজ সংশোধন করে দিব পরবর্তীতে। তো আমাদের এবার রেফারেন্স বইতে আমি রঞ্জিত বাবুর বইটার কথা বারবারই বলে আসছি। এই বইটা তোমাদের কিনতে হবে এবং বইটা তোমাদের 2020 সালে সর্বোচ্চ শেষ করবে জুনের, এবং হোয়াইট প্রিন্ট বই কিনতে হবে। নিউ প্রিন্ট বই যদি দেখো সেগুলো মনে করতে হবে যে নকল। এই রঞ্জিত বাবুর বইটাই তোমাদের রাখতে হবে। তো আমাদের ক্লাসের আমাদের সর্বশেষ পর্যায়ে এই বিষয়ে তোমাদের একটি কথা আমি বলতে চাই যে আমার এই ক্লাসটি তোমার যদি ভালো লাগে তাহলে ক্লাসটি সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো। সে অনুরোধটুকু রেখেই আমরা ক্লাসের সর্বশেষ স্লাইডে গিয়ে তোমাদেরকে অনলাইন ক্লাসে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, ফুলের শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ, ভালো থেকো।